শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা প্রকল্প দ্রুত হাতে নেবে সরকার। খাল খনন দুর্যোগ ঠেকাতেও কাজে লাগবে টঙ্গীতে প্রধানমন্ত্রী। রাজধানী কালশিতে সরকারি জমি উদ্ধারে বাধা, পুলিশ ম্যাজিস্ট্রেটকে ধাওয়া। মব করলে বিবেচনা করা হবে না রাজনৈতিক পরিচয়। ঢাকার পল্লবীতে ধর্ষণের ঘটনার ধামা চাপা দিতে শিশু রামিসাকে হত্যা, বলছে পুলিশ। আদালতে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবার বাড়ছে বিদ্যুতের দাম। গণশুনানিতে প্রতি ইউনিটে ১.৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক্তাদের তীব্র প্রতিবাদ। জ্বালানি ও এআই প্রযুক্তি সহযোগিতা জোরদারের সম্মত চীন রাশিয়া, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় শি পুতিনের। বেইজিংয়ে মস্কো ২০ চুক্তি। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা প্রকল্পের কাজেও দ্রুতই হাত দেবে সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দুর্যোগ মোকাবেলা করতে হলে পরিবেশ ধ্বংস করা যাবে না। খাল খনন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি দুর্যোগ মোকাবেলায়ও কাজ করবে। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধীর সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ, ভূমিকম্প, নদী ভাঙ্গন ও জলোচ্ছ্বাসের মতো নানা দুর্যোগ যার নিত্যসঙ্গী, সেই পৃথিবী বৃহৎ বদ্বীপ খ্যাত বাংলাদেশে এরকম দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি প্রতি বছর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়। সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস সহ দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করতেই গাজীপুরের টঙ্গীর ২৭ এলাকায় এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা ও হচ্ছে কৃষি জমি, এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে, তাদের বাসস্থানের প্রয়োজন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সবকিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও কমছে। খাল খনন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, এই কর্মসূচি সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অনেক গুরুত্বপূর্ণ বলে মত দেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। পদ্মা ব্যারেজ নির্মাণের কারণও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, তিস্তা প্রকল্পের কাজও শুরু করা হবে। রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারেজ তৈরি করব। আমরা পরিবেশকে সুরক্ষা রাখতে সবাইকে শপথ নেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। সরকারের বয়স মাত্র ৩ মাসের কাছাকাছি। নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন, একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনী আয়োজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে এখানে ৮ একরের বেশি জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। সংশ্লিষ্ট সহ স্থানীয়জনরা বলছেন, এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে গড়ে উঠবে নতুন আগামীর বাংলাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দেশপ্রেমের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে দরবারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় নির্ভরযোগ্য হিসেবে জনগণের আস্থা অর্জন করছে এই বাহিনী। আজকের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গণমুখী প্রতিরক্ষা শক্তি এবং প্রান্তিক সক্ষমতার উৎস হিসাবে প্রতিষ্ঠিত। দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা
পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শৃঙ্খলা মেনে চলবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আনসার ও ভিটিপির 4টি প্রধান স্তম্ভ সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা 2026-15 উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নানা আনুষ্ঠানিক আয়োজনে অংশ নেয়ার পর প্রধানমন্ত্রী উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। নেচে গেয়ে অভিনয়ের মাধ্যমে বাহিনীর সদস্যরা ফুটিয়ে তোলেন আবহমান বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। রাজধানী মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় হামলা থেকে বাঁচতে দৌড়ে পালান তারা। ইটপাটকেলের আঘাতে অন্তত 7 পুলিশ সদস্য আহত হন। বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মিরপুরের কালশির বাউনিয়া বাঁধ এলাকায় গণপূর্তে জমি উদ্ধারে গেলে এই হামলা হয়। উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ও লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করলে পুলিশকে পিছু হটতে হয়। পরে বাড়তি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মব সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর, দেখা হবে না অপরাধীর রাজনৈতিক পরিচয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন নতুন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, থানায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নতুন দায়িত্ব পর 3 দিন পর প্রথমবারের মতো নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে ডিএমপি কমিশনার জানান, রাজধানীর থানাগুলো দালাল মুক্ত করতে কাজ করছে পুলিশ। সেবা প্রার্থীদের জন্য থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। যদি কোনো থানায় কোনো দালালের সংবাদ আপনারা পান, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। বলেন, অপরাধী যেই হোক কোনো ছাড় নয়। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। দায়িত্ব পালনে পুলিশের কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে জানান ডিএমপি কমিশনার। এছাড়া জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসে 1000-এর বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেপ্তারের তথ্য জানান পুলিশ কমিশনার। খালিদ হাসান, ডিবিসি নিউজ। রাজধানী পল্লবীতে নির্মমভাবে খুন হওয়া শিশু রামিসার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এই হত্যাকাণ্ডকে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার সাথে তুলনা করে অপরাধীদের মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এই জামায়াত নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ধরনের চাল চাতুরি বা কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে একটি নির্দিষ্ট টাইমলাইন তৈরি করে দ্রুত সময়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান তিনি। একই সাথে আইনি লড়াই মজবুত করতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার অনুরোধ করবেন বলেও জানান সেলিম উদ্দিন। থাইরয়েড রোগ নিয়ে সচেতনতা তৈরি এবং রোগটি নিয়ে আরও গবেষণায় উদ্যোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। বুধবার বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে শাহবাগী সুপার স্পেশালাইজড হাসপাতালের এক সেমিনারে আহ্বান জানানো হয়। সেমিনারে গর্ভাবস্থায় এবং প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ নির্ণয় এবং চিকিৎসায় এন্ডোক্রাইন সোসাইটির বিশেষ নির্দেশিকা চিকিৎসকদের জন্য তুলে ধরা হয়। গাইডলাইনটি গর্ভাবস্থায় থাইরয়েডের জটিলতা নিরসন এবং মাতৃ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে
পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের জন্য এই গাইডলাইন একটি হাতে কলমে নির্দেশিকা হিসেবে কাজ করবে। Babies, newborn babies, I'm not sure whether this is incorporated in the guideline. থাইরয়েড নিয়ে কাজ করা প্রত্যেকটি সংগঠনের নিজস্ব গাইডলাইন থাকা উচিত। প্রসবের পর নবজাতকদের 72 ঘন্টার মধ্যে থাইরয়েড পরীক্ষা করা উচিত। I think after 24 hours. আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়ার প্রজ্ঞাপন নজরে আনেন রিটকারী আইনজীবী শিশির মণি। পরে তিনি সাংবাদিকদের বলেন, সরকার বিচার বিভাগের পৃথক সচিবালয় বিলুপ্ত করে আদালত অবমাননা করেছে। বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন তিনি বলেন, এই ঘটনায় বিদেশিদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর এনসিপির আইনজীবী মোহাম্মদ আসগর শরীফী বলেন, সাধারণ মানুষ, আইনজীবী ও বিচারকদের স্বাধীন বিচার বিভাগের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে পৃথক সচিবালয় ব্যবস্থার মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যক্রম বিলুপ্ত করে কর্মরত 15 বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আদালত সারপ্রাইজ হয়ে বারবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে আপনারা আমাদের সামনে কোর্টে এসে বলেছেন, কোর্টের ডিজায়ারটা সেদিন আপনারা রিসিভ করেছেন, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল নিজে হাজির ছিল, তাহলে এই সমস্ত কাজ কেন করছে? সকলে মিলে তো এটি ইমপ্রুভ করার কথা, কিন্তু আপনারা তো এটা পিছন দিকে হাঁটছেন। আইনটাকে বাতিল করে আরেকটি আইন প্রণয়ন করেছে এবং সেই আইনের ফলশ্রুতিতে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হয়েছিল সেটার মৃত্যু ঘটেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম SRF। সকালে SRF এর সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সই করা চিঠিতে বলা হয়, প্রায় 4 মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরাসরি এজলাস কক্ষে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিক সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা। এতে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে যথাযথ ও নির্ভুল তথ্য প্রদান ব্যাহত হচ্ছে। তাই প্রধান বিচারপতির কাছে ঈদুল আজহার পর থেকে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চায় সংগঠনটি। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1.5 টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ বিতরণে ক্রমাগত লোকসান এড়াতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 7 টাকা 4 পয়সা থেকে বাড়িয়ে 8 টাকা 54 পয়সা করার দাবি তাদের। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিদ্যুতের গণশুনানিতে এ প্রস্তাব করা হয়। এ সময় এমন প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভোক্তাদের প্রতিনিধিরা। জ্বালানি তেলের সংকট আর এলপিজির লাগামহীন দামে জীবনযাত্রার ব্যয় বাড়ায় এমনিতেই যাতাকলে পিষ্ট মানুষ, তার উপর নতুন করে আসছে জুন থেকেই বিদ্যুতের দামও বাড়াতে চায় সরকার। এ সংক্রান্ত গণশুনানির প্রথম দিনেই পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর এতে করে এক লাফে প্রতিষ্ঠানটির বিদ্যুতের দাম 7 টাকা 4 পয়সা থেকে বেড়ে হবে 8 টাকা 54 পয়সা। পিডিবির দাবি, দাম না বাড়ালে লোকসানের অঙ্ক হবে অনেক বড়। তেলের যে প্রাইসটি ছিল এটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সাথে সঙ্গতি রেখে বিদ্যুতের বাল্ক এবং রিটেল প্রাইসটা সমন্বয় হওয়ার কথা ছিল, সেটি করতে পারি নাই। পিডিবির প্রস্তাবে বলা হয়, প্রতি কিলোওয়াট বিদ্যুতের গড় সরবরাহ ব্যয় 12.91 টাকা নির্ধারণ করলে কোনো ঘাটতি থাকবে না। তবে বিদ্যুৎ খাতের লুটপাট, অব্যবস্থাপনা ও চুরি বন্ধ না করে দাম বাড়ানোর এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছে নাগরিক সমাজ। ব্যাংকে কত টাকা ডিপোজিট রেখে মুনাফা করছেন, সিএসআর ফান্ডের তারা হিসাব নাই, স্বচ্ছতা জবাবদিহিতা নাই। প্রান্তিক পর্যায়ে মানুষের কথা চিন্তা করলে পরে কোনো অবস্থাতেই আমাদের বিদ্যুতের হার বাড়ানো যাবে না। আইন লঙ্ঘন করলে বিইআরসির কর্মকর্তাদেরও বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তারা। একটা জিনিস বারবার আসে, সরকারকে ভর্তুকি দিতে হবে। সরকার কোত্থেকে ভর্তুকি দেয়? সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। সরকারি সংস্থাগুলোর দুর্নীতি আর অব্যবস্থাপনা নিয়ে গ্রাহক প্রতিনিধিদের তীব্র তোপের মুখে পড়ে বিইআরসি চেয়ারম্যান জানান, আইন অনুযায়ী সব পক্ষের যৌক্তিকতা বিবেচনায় নেওয়া হবে। মূল্যহান পরিবর্তনের প্রস্তাব বিষয়ে গণশুনানি গ্রহণ একটি আইনি প্রক্রিয়া। সংশ্লিষ্ট সকলের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাব সমূহের যথার্থতা, ন্যায্যতা ও যৌক্তিকতা বিশ্লেষণ করে।
সাধারণ মানুষের স্বার্থ রক্ষা নাকি শেষ পর্যন্ত লোকসানের অজুহাতে বিতরণ সংস্থাগুলোর পকেট ভারী করতে বিদ্যুতের দাম বাড়ানো হবে তা জানতে অপেক্ষা করতে হবে গণশুনানি শেষে কী সিদ্ধান্ত আসে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বুধবার সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, এক ছাতার নিচে আসলে ভূমি ব্যবস্থাপনা আরও গতিশীল হবে। ইতিমধ্যে ডিসি, এসি ল্যান্ড এবং এডিসি ল্যান্ডের রেজিস্ট্রেশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দেশজুড়ে ভূমি জরিপের কাজ শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মডেল অনুসরণ করার পরিকল্পনা করা হচ্ছে। মালিকানা পরিবর্তন ও ভূমি বন্টন সুশৃঙ্খল করতে ভূমি কার্ড প্রবর্তনের বিষয়েও সরকার ভাবছে বলে জানান প্রতিমন্ত্রী। রেজিস্ট্রেশন বিষয়টা হচ্ছে স্থানীয় সরকারের কাছ থেকে যে তাকে সার্টিফিকেট দিতে সেই প্রকৃত সেই এলাকার লোক কিনা মুক্তমুখী। তারপর দেখা যায় বাইরের লোক ওখানকে বিভিন্নভাবে নাগরিক ছেড়ে যায়। যারা রেজিস্ট্রেশন দায়িত্ব আছে না ল মিনিস্ট্রি, এটাকে ভূমি মন্ত্রণালয় ছিল, তাতে আপনার কমান্ড ঠিক নেই, সেজন্য আমরা এক ছাতা নিয়ে আসছি। ঈদুল আজহার আর মাত্র ৮ দিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে কোরবানির প্রস্তুতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর দিয়াবাড়ি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসছে ট্রাক ভর্তি গরু, মহিষ আর ছাগল। বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। খামারি আর ইজারাদারদের প্রত্যাশা, শেষ সময়ে জমে উঠবে বেচাকেনা। ঈদের বাকি এখনো কয়েকদিন, কিন্তু রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে এরই মধ্যে বইছে কোরবানির আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত হাট জুড়ে খামারি আর ব্যাপারীদের ব্যস্ততা। কেউ পশুকে গোসল করাচ্ছেন, কেউ খাওয়াচ্ছেন যত্ন করে, আবার কেউ শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাজিয়ে তুলছেন তাদের আদরের পশুগুলো। দেশের নানা প্রান্ত থেকে ট্রাক ভর্তি পশু এসে পৌঁছাচ্ছে হাটে। নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে আসা গরুগুলোকে ঘিরেই এখন দর্শনার্থীদের কৌতূহল। নাটোর থেকে আসা খামারি ইউনুস হাজারির 4টি বিশাল গরুর মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে কালো রঙের বিশাল আকৃতির গরু আলিবাবা। প্রায় 1800 কেজি ওজনের এই গরুর দাম হাঁকা হয়েছে 7.5 লাখ টাকা। আলিবাবার পাশেই দাঁড়িয়ে আছে বিগ শো, মেসি, রোনালদো নামের বাহারি সব গরু। হাটে আসা দর্শনার্থীরাও আগ্রহ নিয়ে দেখছেন এসব বিশাল আকৃতির পশু। এটার নাম বিগ শো, তারপর এটার নাম রোনালদো, তারপরে আছে যে সাদাটা মেসি, ওদিকে আছে নেইমার আছে। একই হাটে আরেক আকর্ষণ বিগ শো। প্রায় 1000 কেজি ওজনের কালো কুচকুচে গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। তবে এত বড় বড় পশু থাকলেও এখনো ক্রেতাদের উপস্থিতি খুব একটা চোখে পড়ছে না। যদি দামে মিলে এখন নিব, না হলে 2-4 দিন পরে নিব। আমার কাছে একটু দামটা বেশি মনে হচ্ছে, আর আমি পুরোপুরি গরুটা কিনতে আসছিলাম আজকে, এই জন্য যে এটা লালন পালন করব। বিক্রেতারা বলছেন প্রতি বছরের মতো এবারও শেষ কয়েকদিনেই জমে উঠবে বেচাকেনা, তাই আগে ভাগেই পশু নিয়ে এসে প্রস্তুতি নিচ্ছেন তারা সবসময় চায় যে আমরা জিতবো, আর আমরা বলি আমরা 2 টাকা মুনাফা করব, এই নিয়েই হবে। কেউ সামান্য বেঁধে থাকতেছে আর কেউ আকাশ পাতাল। হাটের অনেক জায়গা এখনো ফাঁকা, তবে ইজারাদারদের দাবি সময় যত গড়াবে দেশের বিভিন্ন জেলা থেকে আরও পশু এসে পূর্ণ হয়ে যাবে পুরো হাট। এদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক হুঁশিয়ারি দেন, কেউ ইজারার নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে। হাটগুলো যদি কোনো কারণে যানজটের সৃষ্টি হয়, জনদুর্ভোগ যদি ভোগান্তির সৃষ্টি হয়, সেই ব্যাপারে সিটি কর্পোরেশন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কোরবানির ঈদকে ঘিরে রাজধানীর পশুর হাটগুলোতে এখন তাই অপেক্ষা, ক্রেতাদের পদচারণায় জমে ওঠা শেষ মুহূর্তের সেই চিরচেনা ব্যস্ততা। ডিভিসি নিউজ ডেস্ক। জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে সম্মত হয়েছে চীন ও রাশিয়া। বুধবার বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর অন্তত 20টি চুক্তিতে সই করেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের বেইজিং সফরের 1 সপ্তাহ পার না হতে চীন আবারও নতুন করে উৎসবমুখর পরিবেশে লালগালিচায় স্বাগত জানালো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ক্রেমলিন কর্তার এটি বেইজিংয়ে 25তম সফর। বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপর বেইজিংয়ে পুতিনকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
পুতিনের এ সফরের শুরুতে ধারণা করা হয়েছিল দুই দেশের মধ্যে 40টি চুক্তি স্বাক্ষর হবে। তবে বুধবার অন্তত 20টি চুক্তি স্বাক্ষরের কথা জানায় ক্রেমলিন। বাকি চুক্তিগুলো পরে পৃথকভাবে ঘোষণা করা হবে বলেও জানায় তারা। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, বেইজিংয়ে নিরবিচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখতে প্রস্তুত মস্কো। তিনি উল্লেখ করেন, দুই দেশের বাণিজ্য যে কোনো বহিরাগত প্রভাব ও নেতিবাচক বিষয় থেকে সুরক্ষিত থাকবে। এদিকে চীন জানায় দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। প্রযুক্তি খাতের নানা উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় উপাদান বিরল খনিজের অন্যতম উৎস বলা হয় চীনকে, আর এ খাতের বিশ্ববাজার এখন তাদের নিয়ন্ত্রণে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। আবারও ইরানকে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত কোনো সমঝোতা না হলে কয়েকদিনের মধ্যে তেহরানের উপর বড় ধরনের আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেন তিনি নতুন করে হামলার সিদ্ধান্ত থেকে 1 ঘণ্টা দূরে ছিলেন। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে দ্রুত কোনো চুক্তি না হলে আগামী 2-3 দিনের মধ্যেই সামরিক হামলার কথা জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আবারও যুদ্ধ শুরু হলে বিশ্ব অনেক নতুন চমক দেখতে পাবে। চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জন। নিখোঁজ হয়েছে অনেকেই। টানা ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যায় যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেশ কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান। চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝো, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিধস, হড়কা বানের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। হুবেইয়ের মধ্যাঞ্চলীয় শহর জিংজোয়ের পানিবন্দী হয়ে পড়েছে বহু বাসিন্দা। রাস্তায় থাকা বহু গাড়ি প্রায় ডুবে গেছে। হুবেই ও হুনানের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।